15 ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান ছিল 153। 15 ওভার শেষে চেন্নাই সুপার কিংসের রান ছিল 165। অর্থাৎ ওই সময়টাতে আরসিবির চেয়ে সিএসকে 12 রানে এগিয়ে ছিল রান তাড়া করার ক্ষেত্রে। এবং হিসাবটা যখন শেষ 5 ওভারের, হ্যাঁ ঠিক আছে, তারা আরসিবি 3 উইকেট হারিয়েছে, সিএসকে না হয় 6 উইকেট হারিয়েছে, কিন্তু শেষ 5 ওভারে যখন তারা খেলাটা নিয়ে গেছে, তারা তো জিততে পারতো, জিততেই পারতো। অথচ চেন্নাই তো যেতেই নেই, বরং 43 রানের বিশাল ব্যবধানে তারা হেরে গিয়েছে। 15 ওভার শেষে দুই দলের রানের হিসাবে তারা 12 রানে এগিয়ে থাকা সত্ত্বেও। কেন, কি কারণে? ঠিক ওই জায়গাটাতেই চেন্নাই সুপার কিংসের এই হ্যাট্রিক পরাজয় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা দ্বিতীয় জয়ের টার্নিং পয়েন্ট। আমার মনে হয় না এইটার সঙ্গে আপনারা কেউ আর কোনো রকম দ্বিমত করবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে 15 ওভার শেষে তাদের ওই স্কোরটাতে ছিল, তারা 12 রানে এগিয়ে ছিল আরসিবির চেয়ে। ওই সময় একটা পার্টনারশিপও 7th উইকেট হয়ে গেছে 32 বলে 57 রানের প্রশান্ত বীর এবং জেমি ওভারটনের। ফলে তারা আসলে জেতার মতো একটা স্বপ্ন দেখতেই পারত। কিন্তু তারপরেও তো ভাই, শেষ 5 ওভারে তাদের আরও 86 রান প্রয়োজন ছিল। মানে ওই রকম অবস্থায় থাকার পরও কেন 86 রান প্রয়োজন ছিল? কারণ নিজেদের শেষ 5 ওভারে আরসিবি তো 97 রান তুলেছিল। ফলে এই শেষ 5 ওভারে চেন্নাই সুপার কিংস হাতে 4 উইকেট নিয়ে, যতই 7th উইকেট পার্টনারশিপ 32 বলে 57 রানের হয়ে যাক কেন, ওই ইকুয়েশন তারা মেলাতে পারেনি, বরং 207 রানে অল আউট হয়ে গিয়েছে, হেরে গিয়েছে 43 রানে। হেরে গিয়েছে তারা আরও অনেক আগেই, যখন পাওয়ার প্লেতে, ইনফ্যাক্ট পাওয়ার প্লেতে না, প্রথম 3 ওভারের মধ্যেই তারা 3 উইকেট হারিয়ে ফেলে। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায়, আয়ুষ মাত্র গত ম্যাচে এত বল একটা ইনিংস খেলেছিলেন, তার উইকেটটা হারায়, এবং সঞ্জু স্যামসনের উইকেট হারায়। চেন্নাই সুপার কিংসে এসেছেন সঞ্জু স্যামসন কোন অবস্থাতে এসেছেন? যখন ভারতকে টি20 বিশ্বকাপ জিতিয়েছেন, এবং সেইখানে তারা শেষ 3টা ইনিংস দেখেন অপরাজিত 97, 89, 89। এই তো মাত্র মাসখানেক আগের ঘটনা। স্যামসনের সেইখানে চেন্নাই সুপার কিংস তার নিউ ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস থেকে এসেছেন। এইখানে প্রথম 3টা ইনিংস হলো 6 রানের, 7 রানের এবং আজকে 9 রানের। যখন তিনি আউট হয়ে গেলেন কট বিহাইন্ড হয়ে, 30 রানে যে 3 উইকেট হারিয়ে ফেললো চেন্নাই সুপার কিংস, সেইখান থেকে তাদের আর ফেরার কোনো উপায় ছিল না। 251 রান টার্গেট ভাই, 30 রানে 3 ওভারের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেললে আর কামব্যাকটা করে কিভাবে? হ্যাঁ, পাওয়ার প্লেতে আর কোনো তাদের উইকেট যায় নাই, 77 রান তারা তুলে ফেলেছে, কেননা সরফরাজ খান একটা প্লিস্টারিং ইনিংস খেলেছেন, তিনি 24 বলে 50 করেছেন। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরই ওই 7th ওভারটাতে তিনি আরও একটা বিগ শটের চেষ্টায় ক্রুনাল পান্ডিয়ার বলে স্ট্যাম্পড হয়ে গেলেন। ওই ওভারটাতে পান্ডিয়া আরও একটা উইকেট তুলে নিলেন। ফলে ম্যাচ থেকে আসলে এক অর্থে না, সর্বার্থেই সিএসকে ছিটকে গিয়েছে। শিবম দুবে যখন আউট হয়েছেন তখন 10 ওভারের মধ্যে তাদের এই 6 উইকেট চলে গিয়েছে। পরে 109 রানে, পরের 10 ওভারে তাদের আরও 142 রান প্রয়োজন ছিল। ফলে ওইখানটাতে যতই পার্টনারশিপ হোক না কেন, শেষ 5 ওভারের আগে ইকুয়েশনে দুই দলকে যতই কাছাকাছি পরিসংখ্যানে দেখাক না কেন, আসলে চেন্নাই সুপার কিংস এতটাই পিছিয়ে ছিল যে সেইটা কাভার করা তাদের পক্ষে সম্ভব ছিল না। ফলে মহেন্দ্র সিং ধোনির দল, মহেন্দ্র সিং ধোনি ছাড়া দল চেন্নাই সুপার কিংস এইবারের আইপিএল শুরু করলো হ্যাট্রিক পরাজয়ের মাধ্যমে, প্রথম 3 ম্যাচে 3 হারেই। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলির আরসিবি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি, তারা প্রথম ম্যাচ যেমন জিতেছে, সেকেন্ড ম্যাচটাও তারা ঠিক তেমনিভাবেই জিতলো। হ্যাঁ, বিরাট কোহলি একটা লাইফ পেয়েছিলেন 6 না 7 রানে, কিন্তু সেটাকে খুব ভালোভাবে তিনি কাজে লাগাতে পারেননি। যে শিবম দুবে তার ক্যাচ ফেলেছেন, সেই দুবের হাতেই ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন 28 রান করে। কিন্তু তারপরে তারা পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায় নাই। এই এক উইকেটে কত 51 রান তারা তুলেছিল, এবং 10 ওভার শেষেও তাদের রান ছিল 1 উইকেটে 91। তখন বোঝা যায়নি যে 250 রান তারা করে ফেলবে, ওই রকম রান তাদের হয়ে যাবে। ইনফ্যাক্ট যেটা আমি বলছিলাম, 15 ওভার শেষেও তো তাদের স্কোরটা ছিল 153, 3 উইকেটে। কিন্তু সেইখান থেকে যেইভাবে টিম ডেভিড ওই সময় তিনি যে ক্রিজে আসলেন 15 নম্বর ওভারে 3rd উইকেট পড়ার পরে, পাড্ডিকাল তিনি হচ্ছে গিয়ে ওই 29 বলে 50 করার পর যে আউট হয়েছেন, এরপরে যে একটা ইনিংস খেললেন টিম ডেভিড, মাত্র 25 বলে অপরাজিত 70 রানের ইনিংস। যেই ইনিংসে 8টা ছক্কা মেরেছেন, 3টা 4 মেরেছেন, অর্থাৎ 70 রানের মধ্যে ছক্কাতেই এসেছে 48 রান, ছক্কা 4 মিলিয়ে এসেছে 60 রান।
কিরকম একটা খুনে ইনিংস টিম ডেভিড খেলেছেন সেটা তো বুঝতেই পারছেন, এবং তার পার্টনার যে রজত পাতিদার তিনিও কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। 19 বলে অপরাজিত কত 48 রানে, কিন্তু সেই ইনিংসে কেউ নোটিসই করে নাই। মোটামুটি করবে কিভাবে টিম ডেভিডের এই ছক্কা বৃষ্টি ছক্কা বৃষ্টি তো ইনফ্যাক্ট আপনি বলেন রজত পাতিদারও তো 6টা ছক্কা মেরেছে, কিন্তু এই টিম ডেভিড তিনিও যে নূর আহমেদকে টানা 3টা ছক্কা মারলেন, ওভারটনকে টানা 3 ছক্কা সহ এক ওভারে 4টা ছক্কা তিনি মারলেন, 21 বলে তিনি 50-তে করে ফেললেন এবং 25 বলে 70 রানে অপরাজিত থাকলেন, যেই কারণে এই স্কোরটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ 5 ওভারে 97 রান তুলে তারা 250-এ নিয়ে গেল। এবারের আইপিএল এখন পর্যন্ত যেটা হাই স্কোর। এবং সেইখানটাতে টিম ডেভিড তো আসলে 28 রানের সময় আউট হয়ে যেতে পারতেন, হয়েই গিয়েছিলেন। ইনফ্যাক্ট কাম্বোজের বলে তিনি বোল্ড হয়ে গিয়েছিলেন, কিন্তু পরে দেখা গেল সেটা আসলে নো বল হয়েছে ওভার স্টেপিংয়ের কারণে, এবং সেইটা তাদের জন্য কি কস্টলি না হয়েছে সিএসকে এর জন্য। 28 রানে যে টিম ডেভিড আউট হতে পারতেন, তিনি শেষ পর্যন্ত 70 রানে অপরাজিত। 25 বলে 70 রানের ইনিংস, শেষ 5 ওভারে 30 বলে 97 রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে যখন আপনি টার্নিং পয়েন্টের হিসাব করবেন, আলোচনা করবেন, তখন এর বাইরে অন্য কোনো কিছু ভাবার সুযোগই নাই। মানে এখন আপনি এটাকে কীভাবে বলেন? আপনি বলতে পারেন যে শেষ 5 ওভারে এই আরসিবির ব্যাটিংটাই টার্নিং পয়েন্ট। আপনি বলতে পারেন যে টিম ডেভিডের ইনিংসটাই 25 বলে 70 রানের টার্নিং পয়েন্ট। আপনি বলতে পারেন যে তিনি যে 28 রানে আউট হয়ে গিয়েছিলেন, পরে যেটা নো বল দেখা গেল সেইটা টার্নিং পয়েন্ট। কিন্তু এন্ড অফ দ্য ডে ঘুরে ফিরে এই 3টা জিনিস আসলে ওই একটা জায়গাতেই আসছে, এবং সেটাই যে টার্নিং পয়েন্ট। আমার মনে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই 43 রানের জয়ে সিএসকে এর বিপক্ষে ওইটাই যে টার্নিং পয়েন্ট। তাদের ব্যাটিং ইনিংসের শেষ 5 ওভার, অথবা টিম ডেভিডের সেই বিস্ফোরক ইনিংস, অথবা তিনি যে 28 রানে আউট হয়েও নো বলের কাছে বেঁচে গিয়েছেন, একই তো এই 3টা জিনিস। সেইটা ছাড়া অন্য কোনো কিছুকে টার্নিং পয়েন্ট ভাবার কোনো উপায় আছে?